জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেব বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আজ আমি আছি আখলাকুস সাফা। দর্শক, রাজনীতির এই আয়োজনে আমরা আলোচনা করি সমসাময়িক রাজনীতি নিয়ে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের বাদিকে আছেন শুরুতেই আতাউর রহমান ঢালী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার হাতের ডান দিকে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমার হাতের বায়ে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, এবং আমার হাতের ডানে আছেন হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাদের চারজনকে স্বাগত। শুরুতে আতাউর রহমান ঢালির কাছে যেতে চাই। সেটি হচ্ছে ভোট যাত্রায় বাংলাদেশ তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন সারা দেশে চলছে মনোনয়ন সংগ্রহের যে কার্যক্রম, কিন্তু অনেকটা নিরুত্তাপ এই যে মনোনয়ন সংগ্রহ কার্যক্রম যার আমরা দেখছি, এর কারণটা কি? মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার অপেক্ষা কিনা? ধন্যবাদ আপনাকে। এটা বিজয়ের মাস। আমি আমার বক্তব্য শুরু করার আগেই যাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং যারা লড়াই করে এই দেশটা, এই লাল সবুজের পতাকাটা আমাদের এনে দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। হ্যাঁ, কিছুটা আপনার কথার সাথে আমি কিছুটা হলো একমত যে নির্বাচনের যে উত্তাপ থাকে সে ধরনের উত্তাপটা এখনো শুরু হয়নি। বিভিন্ন দেখেন, এই নির্বাচন নিয়ে প্রচার এবং অপপ্রচারের কোনো শেষ নেই। সেখানে কেউ বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে, দেশে নির্বাচন হবে কিনা, হয় কিনা, এ ধরনের বিভিন্ন ধরনের। কিন্তু একটা কথা তো সত্যি যে এই নির্বাচন না হলে দেশটা কোথায় যাবে? নির্বাচন ইজ এ মাস্ট। এদেশে একটি নির্বাচন এবং গ্রহণযোগ্য বলেন, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এটা অপরিহার্য। দেশের এখন যে সংকট আছে, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য যে ধরনের নির্বাচন প্রয়োজন, এটা মানুষ এদিকে কিন্তু মুখিয়ে আছে। আবার মানুষের ভিতরে বিভিন্ন ধরনের আতঙ্ক, আশঙ্কা তাও আছে। আরেকটা জিনিস আছে, বিএনপির এই যে আজকের এই নির্বাচনের মেজর পার্টকে দল হিসাবে আপনি আমার পক্ষে বিপক্ষে যেখানেই থাকুন, আপনাকে স্বীকার করতেই হবে, দল হিসাবে এই নির্বাচনের মেজর পার্ট হচ্ছে বিএনপির। সেই হিসাবে বিএনপির আজকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিক্ষণে, জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, উনি আসবেন কি আসবেন না এটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু এটাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একটা বৃহৎ পার্টির নেতা এবং অত্যন্ত গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, উনি নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। সেই ক্ষেত্রে নির্বাচনের কিছুটা, কিন্তু
উনি আসবেন আমরা জানতাম, এটাই শিওর, এটাই সত্যি। এবং আজকে প্রমাণিত হলো যে উনি আসছেন, উনি ট্রাভেল পাস সংগ্রহ করেছেন, উনি 24 তারিখে রওনা দিচ্ছেন, 25 তারিখে বাংলাদেশ বিমানের 11টা ফ্লাইটে 11:50 ঢাকা বিমানবন্দরে নামবেন এবং জনগণ তাকে অভ্যর্থনা জানানোর জন্য, জনগণ তাকে দেখার জন্য মুখিয়ে আছে। এটা একটা আমাদের রাজনৈতিক সামাজিক জীবনে এটা একটা উল্লেখযোগ্য দিন হিসাবে ওনার আগমন দিনটা আমাদের কাছে, জনগণের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে এটা তিনি থাকবে। আসার পরে কি তাহলে এই নিরুত্তাপ অবস্থাটার থেকে কিছুটা পরিবর্তন হবে কিনা? আমি আশা করছি অবশ্যই। নিরুত্তাপের কারণ হচ্ছে বড় দল হিসাবে বিএনপি কিন্তু দীর্ঘদিন যাবৎ তার এই নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। নিরুত্তাপের আবার আপনি যেটা বলছিলেন যে যেসব প্রচারণা চালানো হয়েছে, প্রপাগান্ডা চালানো হয়েছে, তিনি আদৌ আসবেন কিনা, এই যে আপনি বলছিলেন যে তিনি টিকিটও করে ফেলেছেন, এখনো অনেকে বলবে যে তিনি আসবেনই না, হ্যাঁ, এই বিষয়গুলোই কি কাজ করেছে এরকম নিরুত্তাপ অবস্থায় এটা থাকার জন্য? ছাড়াও দেশের বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন, যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ কার্যত বিভিন্নভাবে একটা স্থবির হয়ে পড়েছিল। তারা নির্বাচনের ডেটটা ঘোষণা করতে তাদের মানে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, এগুলো মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল যে আদৌ তারা নির্বাচনের রাস্তায় যাবেন কিনা। ওইটাও একটা কারণ। এবং দেশের যে সার্বিক পরিস্থিতি, ধরেন এই যে এই জনাব হাদির হত্যা হলেন, জি, আতাউর রহমান ঢালী, আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু পর আমরা আসছি। যে সমস্ত সে বারবার বলছে আমাকে বিভিন্ন টেলিফোন করা হচ্ছে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে, তারপরও তার কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। তারপরও মানে সরকার থেকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। তো এগুলো নিয়ে মানুষের ভিতরে তো শঙ্কা থাকতেই পারে। নিরাপত্তার সংখ্যার যে কথাটা আপনি হ্যাঁ, বলছিলেন, জি। নিরাপত্তার শঙ্কা থাকতেই পারে এবং আরো অন্যদেরও নিরাপত্তার শঙ্কা থাকতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে, অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে যেতে চাই। কোথাও কোথাও প্রশাসনের কর্মকর্তারা সরাসরি জামায়াতের অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করছেন, এমন একটি অভিযোগও আছে। একজন পুলিশ সদস্যকে এরই মধ্যে প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের চেষ্টার কথাও শোনা যায়। আবার জামায়াত, বিএনপি, এনসিপি পাল্টাপাল্টি লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগগুলো তুলছে। আসলে মাঠের কি অবস্থা বলবেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক বৃন্দ এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আমরা এটা প্রত্যাশা করি যে আমাদের বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে যাবে তা আমরা চাচ্ছি না। আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের পেশাদারিত্বের ভূমিকা অবতীর্ণ থাকবেন এবং নিরপেক্ষভাবে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ভূমিকা রাখবেন। দেখুন, আমরা বাংলাদেশে বিগত সময়ে নির্বাচনে খেয়াল করেছি আইনশৃঙ্খলা বাহিনী একটা দলের হয়ে তারা ভূমিকা পালন করেছিল, যার জন্য জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচন আমরা পাইনি। এবার সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, আমরা রাজনৈতিক দলগুলো আমরা বলছি যে আমরা কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দলীয় মনোভাব কিংবা কোনো দল দ্বারা প্রভাবিত হোক, এটা আমরা চাচ্ছি না। আর এই জাতি, এদেশের জনগণ অপেক্ষা করতে একটা ভালো নির্বাচন আমরা সেখানে পাই। ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন সরকার নানা লটারির মাধ্যমেও ডিসিএসপি তারা রদবদল করেছে। তো আমরা মনে করি সরকারি পদক্ষেপ যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের নিরপেক্ষতা প্রমাণ করা। আমি বলবো যে জামাতকে যাতে কোনো দলের সাথেই কোনো ধরনের সমঝোতা না হয়, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের জামাত চাচ্ছি না যে আমাদের সাথে কেউ আসুক, বরং আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তারা সরকারের পার্ট এবং সরকার যেটা চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, তাদেরকে সেই ক্ষেত্রে সরকারের তাদেরকে দৃষ্টিভঙ্গি মেনে তাদের ভূমিকা সেখানে রাখা প্রয়োজন। দেখুন, আমরা এখনও পর্যন্ত যা খেয়াল করেছি, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি,
নানা জায়গায় কিন্তু এখন নানাবিধভাবে হয়রানির অভিযোগ কিন্তু আসছে। বিভিন্ন জায়গায় ধরো আমি ঢাকা 11 আসনের জামাত ইসলামের আমি একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, এখানেও নানা ধরনের আমরা কথাবার্তা শুনতে পাচ্ছি যে ভোটের দিন আসলে নানাভাবে জনগণকে ভয়ভীতি দেখিয়ে সেখানে যাতে করে তারা ভোটের ম্যান্ডেটটা ছিনিয়ে নেওয়া যায়। তো আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার যে নির্দেশনা, যাতে করে নির্বাচনটা আমাদের সুষ্ঠু হয়, যাতে করে কোনো অবৈধ অস্ত্র আমাদের মানে সব উদ্ধার করা হয়, যাতে করে কোনো সন্ত্রাসী নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করতে না পারে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং বৈধ অস্ত্রগুলো সরকার জিম্মায় নিয়ে আসা, যেই আমাদের অস্ত্রগুলো খোয়া গিয়েছে, লুট হয়েছে, সেগুলোকে উদ্ধার করার জন্য প্রক্রিয়া শুরু করা। আমরা দেখতে চাই সন্ত্রাসীদের কোনো দল নাই, আমরা যারা তালিকাভুক্ত সঞ্চিত করে একজন সন্ত্রাসীও এই নির্বাচনকালীন সময়ে কেউ বাইরে থাকার সুযোগ না পায়। আমরা আশা করি পুলিশের পেশাদারিত্ব এবং আমাদের সরকারের যেই নির্দেশ, যাতে সেই আলোকে যদি আমরা কাজ করতে পারি, যে সংখ্যা এখন রয়েছে নিরাপত্তা নিয়ে, আশা করি এই সংখ্যা কাটিয়ে উঠে একটা উৎসবমুখর নির্বাচনের পরিবেশের দিকে। এই যে আপনি আশা করছেন, এই আশা করার পিছনে আপনার কাছে এমন কোনো রেফারেন্স আছে এখন পর্যন্ত যে এই সরকার আপনাকে এমন কিছু করে দেখিয়েছে যে আপনি কনভিন্সড? দেখুন, আমাদেরকে তো আশা নিয়ে বাঁচতে হবে। এখন আমরা রাজনৈতিক দলগুলো সবাই একটা ভালো নির্বাচন চাচ্ছি, সরকারও চাচ্ছেন। সুতরাং যেহেতু আমরা সবারই লক্ষ্য একটা ভালো নির্বাচন আমরা চাচ্ছি, বিশেষ করে বিগত 15 বছরের নির্বাচন থেকে বেরিয়ে এসে যাতে নতুনত্ব আসে, যাতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়, এই জন্য সবার সাথে দায়িত্ব সরকারেরই। আজকে আমরা বলছি সরকারের যারা আইন উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনাদের যে সুযোগ আছে, এবার নির্বাচন কমিশন যারা, শুধু কথার ফুলঝুরি না জড়িয়ে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, জনগণকে বুঝতে দিন, আশ্বস্ত করুন না কোনো সন্ত্রাসের কাছে দেশ জিম্মি হবে না, এবং নির্বাচনী পরিবেশ যদি কেউ ব্যাহত করতে চায় দেশে থেকে, দেশের বাইরে থেকে, যাতে এই ক্ষেত্রে সরকার তার যে সরকারের যে সক্ষমতা, যদি সেটি সরকার প্রমাণ করতে পারে, আশা করি আমাদের আশঙ্কা কেটে যাবে এবং একটা ভালো নির্বাচনের দিকে মানুষ যাবে, উৎসবমুখর পরিবেশ তৈরি হবে, এবং সেই প্রত্যাশা আমরা সেখানে রাখছি সরকারের প্রতি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই এনসিপির কাছে। আলাউদ্দিন মোহাম্মদ, দুঃখিত, জান্নাতারা রুমির কথা দিয়েই যদি আমি শুরু করি, সেটি হচ্ছে মরদেহ উদ্ধার হলো, প্রাথমিকভাবে বলা হলো যে আত্মহত্যা কিনা, কারণ সুরতহাল রিপোর্টে যা যা পাওয়া গেছে অথবা সুরতহাল করতে গিয়ে যা দেখা গেছে তাই। সামান্তা শারমিন স্পটে গিয়েছিলেন এবং তিনিও বলেছেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এনসিপির দিক থেকেও আমরা একটা বিবৃতি পেলাম। কোন কোন কারণে অস্বাভাবিক মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ, আমার সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে ঘুম থেকে ওঠা হলো আমাদের খুব একটা মর্মান্তিক খবর নিয়ে। ইতিমধ্যে আমরা একটা বড় জায়গায় একটা ট্রমাটিক অবস্থায় আছি ওসমান হাদিকে নিয়ে। ওসমান হাদি পাশাপাশি বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার মধ্যে আজকে জান্নাতারা রুমির যে ঘটনাটি ঘটলো, আমরা দেখেছি যে এটা দাবি করা হয়েছে আত্মহত্যা, কিন্তু একই সাথে আত্মহত্যাটা স্বাভাবিক আত্মহত্যা নয়। আত্মহত্যার পিছনে তার অনেকগুলো কারণ রয়েছে। আমরা দেখেছি যে সে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাইবার স্পেসে বুলিংয়ের শিকার হয়েছিল। তাকে সরাসরি মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল, তাকে স্লাট শেমিং করা হয়েছিল। একই সাথে তার উপর সরাসরি হামলারও এখানে হুমকি দেওয়া হয়েছিল। এগুলো প্রেক্ষাপট শুরু হয় আওয়ামী লীগ যখন লকডাউন ঘোষণা দেয়, তখন আপনারা জানেন যে অনেকেই, বিশেষ করে যাদের বাসা ধানমন্ডি তার আশেপাশে, তারা 32 নম্বরে গিয়ে অবস্থান নেয় এবং আমরা দেখি যে এই জান্নাতারা রুমির একটি ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। তারপর থেকে তার উপরে এই ঝুঁকিটা, এবং সে কিন্তু একটু জিডিও করেছিল, থানায় জিডি করেছে, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পরপর। জিডি করার পরও যেহেতু তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি এবং সে কোথায় থাকে, তার সেখানে কোনো নিরাপত্তার সংকট আছে কিনা, সে ঝুঁকি আছে কিনা, সে বিবেচনায় আমরা মনে করি যে এই হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যা দুইটাই কিন্তু এখানে একটা প্ররোচিত আত্মহত্যা হতে পারে, অথবা এটা একটা হত্যাকাণ্ড হতে পারে। এটা সুষ্ঠু বিচার। পাশাপাশি আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল এবং বর্তমানে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াইয়ে এখনো মাঠে আছেন,
তাদের সবার নিরাপত্তার বিধানের জন্য আমরা আশা করি যে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আপনি যেই সুরতহাল প্রতিবেদনের কথা বলেছেন, ঢাকা মেডিকেলে আমিও গিয়েছিলাম, সামান্তা শারমিন সহ। আমরা সেখানে দেখেছি যে স্বাভাবিকভাবে রিপোর্ট তারা এখন পাবো না, সেখানে আপনার পুলিশের উপপরিদর্শক ছিলেন এবং ডাক্তার যারা ছিলেন তারা কথা বলে জানিয়েছেন যে এটা আমরা রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাট এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক আলামত সেখানে দেখা যায় নাই। আপনারা এই যে তদন্তটা হবে, এই পুরো তদন্ত এখন যেই পরিস্থিতির কথা বলা হচ্ছে এখন পর্যন্ত, এই পরিস্থিতিতে এই তদন্তটার বিষয়ে আপনারা কি ট্রাস্টওয়ার্দি হবে এটা ভাবতে পারছেন কিনা, অথবা আর দে সিরিয়াস অন দিস? প্রথমত একটা বিষয় আমাদের খুব ভাবাচ্ছে, আমরা দেখেছি যে আপনার 5 আগস্টের পর বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠানে পরিবর্তন ঘটেছে, কিন্তু ঢাকা মেডিকেলের যেখানে আপনার এই লাশগুলোর ময়না তদন্ত করা হয় সেখানের যে ডাক্তাররা ছিলেন, প্রথমবারের মতো আজকে সেখানে গিয়ে আমরা জানতে পারলাম 5 আগস্টের আগে যারা দায়িত্ব পালন করেছিলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনার গুলিবিদ্ধ শহীদদের লাশকে স্বাভাবিক মৃত্যু বলে সার্টিফাই করে দিয়েছিলেন, সেই একই ডাক্তার, একই নার্স, একই স্টাফরা কিন্তু সেখানে এখনো কাজ করে যাচ্ছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং ঘটনা, এবং এই ঘটনাটি আমরা সঙ্গত কারণেই আজকের জান্নাতুল রুমির মৃত্যুর দিনে আমরা সেখানে সাংবাদিকদের সরাসরি এই বিষয়টা জানাতে চাই নাই, কিন্তু আমরা মনে করেছি এটা অবশ্যই দ্রুত ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আগামী দিনগুলোতে আপনারা জানেন যে আবু সাইদের হত্যার পর সেই আপনার দিবালোকে যে হত্যায় স্পষ্ট যে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে, আমরা কিন্তু দেখেছি তার যে সুরতহাল প্রতিবেদন, সেখানে প্রতিবেদন প্রকাশ করতে দেওয়া হয় নাই। তারপরে আপনার যখন উচ্চ আদালতের আপনার নির্দেশনা দেওয়ার পর সে প্রতিবেদন পুনরায় করা হয় এবং পুনরায় প্রতিবেদনে আসল সত্যটা ফুটে ওঠে। এখন আমরা দেখি যে সবসময় আমরা যেহেতু এই মুহূর্তে যে লড়াইটাতে আছি, এই লড়াইটা কিন্তু সবগুলো ভিজিবল লড়াই না, আপনার ফ্রন্ট ওয়ার না। আসলে ফেসিবাদের মূল কাঠামোটা কিন্তু এখন রয়ে গিয়েছে নেপথ্যে, এবং নেপথ্যের কাঠামোর একটা বড় জায়গা আমরা মনে করি ঢাকা মেডিকেলের যেই আপনার সুরতহাল প্রতিবেদনের জায়গাটা, তো সেই জায়গা নিয়ে আমাদের শঙ্কা রয়ে গিয়েছে। পাশাপাশি আমরা দেখি যে সবসময় এই ধরনের মৃত্যুকে যতটা সম্ভব পুলিশ প্রশাসন তাদের ব্যর্থতা ঢাকার জন্য এবং ফার্দার যাতে তারা এই বিষয় নিয়ে আরও বেশি দায়িত্বের মধ্যে না পড়ে, সেই দায়িত্ব থেকেও কিন্তু তারা এগুলোকে দ্রুত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা এখানে নিজেরা ওয়াকিবহাল আছি। আমাদের যেই ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের ডাক্তার আব্দুল আহাদ, তিনি সরাসরি স্পটে ছিলেন, তিনি ডাক্তারদের সাথে যোগাযোগ রাখছেন। একই সাথে আমাদের সামান্তা শারমিন সহ ধানমন্ডি শাখার যারা আপনার নেতৃত্বাধীন আছেন তাদের সাথে আপনার পুলিশের সে উপপরিদর্শকের যোগাযোগ আছে, এবং আমরা সবসময় একটা সার্ভিলেন্সের মধ্যে তাদেরকে রাখছি, তারা যাতে মানে যেই জেনুইন রিপোর্টে যদি আত্মহত্যা হয় তাহলে সেভাবে এটা যাবে, আর যদি মনে হয় কোনো হত্যাকাণ্ডের মিনিমাম কোনো এভিডেন্স থাকে যাতে এভিডেন্স লুকানো না হয়। আচ্ছা, বিষয়টা তদন্ত সাপেক্ষ, কিন্তু আমরা যদি এখান থেকে আপনার যেই কনসার্নটা, সেই কনসার্নটা যদি নেই, সেটি হচ্ছে বুলিং, সাইবার বুলিং এবং হুমকি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। আমি যদি ভুল না বলে থাকি সবগুলো দলই কিন্তু এটা ফেস করছে এখন। এরকম একটা অবস্থায় আসলে কিভাবে এটাকে ট্যাকেল দেওয়া সম্ভব? যত নির্বাচন সামনে এগোচ্ছে এটা তো আরও বাড়ছে। এটা ট্যাকেল দেওয়ার একটা বড় উপায় আছে, সেটা হলো যে আমরা বারবার বলি জাতীয় ঐক্যের বিষয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। আমরা দেখেছি যখন আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ওয়ার্কিং লেভেলে ঐক্য ছিল, তখন কিন্তু একই আওয়ামী ফ্যাসিস্ট শক্তি কিন্তু মাঠে ছিল, তারা তাদের জায়গায় ছিল। ইভেন তারা যেই ইন্ডিয়া থেকে এখন কিছু কার্যক্রম পরিচালনা করছে, তারাও কিন্তু তখনও সেই একই তবিয়তে ছিল, কিন্তু তখন তারা কেন সাহস পায়নি? যদি আমরা সেই সময়কার সাথে এখনকার সময়টা বিবেচনা করি, আমরা মনে করি আমাদের রাজনৈতিক শক্তিগুলো বিভিন্নভাবে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। তারা মাঠে প্রতিপক্ষ হিসেবে আগের মতোই, আগে যেটা হয়েছিল যে জালিম এবং মজলুমের মধ্যকার যে বিভাজন, এখন নতুনভাবে এই নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি এখানে আপনার আমরা অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি মৃত্যুকেই আমরা মনে করি যে এখানে বিচার করতে হবে, এবং রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে প্রতিষ্ঠানগুলো এগুলোর জন্য দায়বদ্ধ তাদেরকে সক্রিয় করতে হবে। সেখানে কোনোভাবে মব সৃষ্টি করা অথবা একটা হত্যাকাণ্ডকে ঘিরে রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো উপায় নেই। কিন্তু একই সাথে আমরা এটাও গভীরভাবে অবজার্ভ করছি, শুধুমাত্র আপনার একটি মৃত্যুকে কেন্দ্র করে অথবা এই ধরনের হত্যা প্রচেষ্টা, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু পুরো রাজনীতির পরিস্থিতি কিন্তু ঘোলাটে করার, একই সাথে যে প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কেন স্বাভাবিক হয়ে আসছে? আমরা দেখেছি তারা অনেক ক্ষেত্রে এখন আগের যে দৃঢ় ভূমিকার চেয়ে অনেক নতজানি ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের অনেকগুলো দাবির সাথে তারা একমত পোষণ করতে হচ্ছে, বিভিন্নভাবে বাধ্য হচ্ছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন কিছু এলিমেন্ট আবার নতুন করে সৃষ্টি করা হচ্ছে, যে এলিমেন্টের রেসপন্ড করতে গিয়ে সেই শক্তি কিন্তু আবার নতুনভাবে বাংলাদেশে আগে যেভাবে ইন্টারফারেন্স করতো সেই ইন্টারফারেন্সের ডাউন খুঁজে পাচ্ছে। সো আমরা এটাকে মনে করি, আপনি তো বলেন কিভাবে নিরসন করা যায়,
নিরসনের প্রথম এবং প্রধান উপায় হলো ক্রিয়াশীল সবগুলো রাজনৈতিক দল এবং এখানে রাজনৈতিক সকল শক্তির মধ্যে একটা ঐক্য লাগবে। ঐক্যের জায়গাটা হবে যে আমরা এই বাংলাদেশকে নতুন করে কোনোভাবে আর অস্থিতিশীল করতে পারবো না। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে এবং ফেব্রুয়ারি নির্বাচনের পর যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যাতে স্থিতিশীলভাবে দেশকে পরিচালনা করতে পারে, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এখনো ফ্র্যাজাইল অবস্থায় আছে তাদেরকে পুনরুদ্ধার করে বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে পারে, সেই জায়গায় একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে। এটা জুলাই সনদ বলেন কিংবা সংস্কার বলেন, সেই সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গায় কনসেনসাস যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র হিসেবে রাখবো কিনা, নাকি রাষ্ট্রটাকে একটা মপতন্ত্রের দিকে ধাবিত করব, রাষ্ট্রটাকে আরো ফার্দার ভঙ্গুর অবস্থা থেকে ধাবিত করবো। এই ঐক্য হলে তারপর আমরা এই ঐক্যটাই সরকারের প্রতি আপনার প্রেসার দিতে পারবে। সরকার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যখন দেখা যায় নিজেদের মধ্যে একটা দর কষাকষি থাকে তখন সরকার কোনো না কোনো ব্লককে খুশি করে তারা কিন্তু সময়টা অতিবাহিত করতে পারে। কিন্তু সবগুলো রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের কার্যত স্টেক হোল্ডার্স তারা যদি একমত থাকে, একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকে, তখন সরকারকে কিন্তু তারা যেটা চাইবে সরকারকে সেটাই এনশিওর করতে হবে, মানে বাস্তবায়ন করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। হাসান আল মামুনের কাছে যেতে চাই, সেটি হচ্ছে তফসিল ঘোষণা হয়ে গেছে। নির্বাচনকালীন নিরাপত্তার কথা যদি বলি, ভোটের দিন অথবা তার আগের দিন থেকে ভোটারের নিরাপত্তাটা আমাদের জন্য খুবই জরুরি। তার আগের যে সময়টা, এই সময়টাতে নির্বাচনের যারা প্রার্থী হচ্ছেন, প্রার্থীদের সঙ্গে যারা থাকছেন, প্রার্থীদের এজেন্টরা স্পেশালি, তাছাড়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আছে, দলগুলোর যারা নেতৃস্থানীয় পদে যারা থাকেন, ওসমান হাদির কথা তো আসলে বলাই যায়। এছাড়াও আজকে আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গেল। এই সব কিছু মিলিয়ে নিরাপত্তার কথা যদি বলি, আমাদের এই রাজনীতি অনুষ্ঠান ছিল ঠিক রোববারে আমাদের সঙ্গে প্রেস সচিব ছিলেন হচ্ছে ফয়েজ আহমদ। সেদিনই একটি নির্দেশনা অথবা হচ্ছে একটি সিদ্ধান্তে যাওয়ার কথা বলা হয়েছিল, সেটি হচ্ছে যে এই সবগুলো স্টেক হোল্ডারকে এই রাষ্ট্র অন্তর্বর্তী সরকার নিরাপত্তা দেবে। কিভাবে নিরাপত্তা দেবে? তিনি তখন উত্তর বলছিলেন যে তারা দলগুলোর সঙ্গে বসবেন, দলগুলোর সঙ্গে বসে আপনি আপনার দল আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন, সিকিউর রাখবেন এবং কোনো ধরনের ঘটনা ঘটলে আপনি কোন কোন জায়গায় কমিউনিকেট করবেন, এরকম একটা নির্দেশনা অথবা এক ধরনের ওয়ার্কশপ টাইপ কিছু একটা করা হবে, একটা অর্গানোগ্রাম তারা তৈরি করছেন। এই যে মাঝখানে এতগুলো দিন চলে গেল, এমন কোনো কিছু কি হয়েছে আসলে দলগুলোর সঙ্গে সরকারের? এখন পর্যন্ত হয়নি। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এবারের নির্বাচন, যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এটা আমি মানে তৃণমূলের যে পরিস্থিতি, আজকেও খুব সম্ভবত স্টার নিউজের একটি অনুষ্ঠান ছিল, সেখানে ইসলামী আন্দোলন এবং বিএনপির মাঝে মারামারি হয়েছে, মানে একদম লাইভে মারামারি হয়েছে। এই যে ওসমান হাদির উপর গুলি, এটি কিন্তু আসলে যদি আমি পলিটিক্যালি চিন্তা করি, আজকে যদি আইডেন্টিফাইড না হতো যে আসলে গুলিটা কারা করেছে, তাহলে কিন্তু মির্জা আব্বাস সহ বিএনপির বর্তমান যে রাজনৈতিক অবস্থা আছে এটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং যারা ভোটের মাঠে বিএনপির প্রতিপক্ষ তারা এটিকে ক্যাশ করত, পলিটিক্যালি ক্যাশ করত এবং এই গুলির দায়টা পুরোপুরি মির্জা আব্বাসের দিকে চাপানোর চেষ্টা করা হতো। অলরেডি প্রথমেই আমি দেখেছি ডাকসুর ভিপির প্রধান যে বক্তব্যটি, প্রথম যে ফেসবুক স্ট্যাটাস ছিল সাদিক কায়েমের, সেখানে কিন্তু কিছুটা ইঙ্গিত সে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই জায়গায় সে স্থির থাকতে পারে নাই। পরে যখন দেখা গেল যে আসলে এটি আওয়ামী লীগেরই একটি মানে এই পরিকল্পনা, একটা দীর্ঘদিনের পরিকল্পনা, এটা তো আওয়ামী লীগ একদিকে সক্রিয় আছে, এটা গেল একটা চ্যাপ্টার। সেকেন্ডলি বিএনপি বর্তমানে বলতে গেলে স্ট্যান্ডিং পজিশনে আছে, এটা বলতেই হবে, কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের পর আসলে রাজনৈতিকভাবে জামায়াতে ইসলাম দীর্ঘদিন পর্যন্ত বিএনপির সাথে জোটে রাজনীতি করে আসছে, কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে জামাত আসলে সেইভাবে উত্থানটা তাদের ঘটাতে পারে নাই। বিএনপি স্ট্যান্ডিং পর্যায়ে আছে, এই স্ট্যান্ডিং পর্যায়টাকে সে তৃণমূলে যেভাবে রাজনৈতিক দিকে আপনি নিয়ে যাচ্ছে এবং আপনি এখানে আমরা যারা টকশো করতেছি বা কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, গণ অধিকার বলেন, কিন্তু তৃণমূলটা কিন্তু আউট অফ কন্ট্রোল। নির্বাচনের সময় যতই গনিয়ে আসবে এবং বিএনপির বা যে কোনো প্রার্থীরই হোক, যখন সে বুঝবে যে আসলে সে তাকে ভোট দিবে না, এটা কিন্তু অনেকাংশেই আইডেন্টিফাইড হয়ে যায়, বোঝা যায় যে আসলে সে তাকে ভোট দিবে না। আমার মনে হচ্ছে এবারের নির্বাচনে এমনও হতে পারে আশঙ্কাজনকভাবে ভোটার উপস্থিতি কম হতে পারে, হতেই পারে। এটার কারণ হচ্ছে আওয়ামী লীগের যারা বিগত 17 বছর অধিকাংশ মানুষ হচ্ছে আইডেন্টিফাইড যে এরা আওয়ামী লীগ করেছে, এরা আওয়ামী লীগকে ভোট দিয়েছে।
তো এরা ভোট কেন্দ্রে আসতে চাইবে না। অপরদিকে জামাত ইসলাম যদি মনে করে যে সে বিএনপিকে ভোট দিতে পারে, তাহলে তাকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে। অপর পক্ষে বিএনপি যদি মনে করে যে না, এই আওয়ামী লীগের যারা আছে এরা জামাত ইসলাম, এনসিপি কিংবা গণঅধিকারকে ভোট দিতে পারে, তাহলে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে দিতে না পারে। সুতরাং সার্বিক দিক বিবেচনায় বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এতে আমি স্পষ্টভাবে বলতে পারি যে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। একদম স্পষ্টভাবে হাদির মৃত্যুর পর, হাদির উপর গুলির পর আপনি দেখুন এই যে পুলিশ প্রশাসনের যে সেট আপ, আমি পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। আপনি আওয়ামী লীগের 17 বছরের নিয়োগ প্রক্রিয়া, এই লোকগুলো নিয়োগ হয়েছে। আপনি যে হালুয়া গার্ড দিয়ে আপনি এরা পালিয়েছে বলে আমি যমুনা নিউজে দেখেছি, এবং পুরো বিস্তারিত ঘটনাটাই আমি দেখেছি যমুনা নিউজের অনুসন্ধানে। আমি হলপ করে বলতে পারি, আপনি হালুয়াঘাট থানায় যান, এই ময়মনসিংহ ডিভিশনে যান, যারা এক সময় এই ডিএমপিতে পুলিশের আওয়ামী লীগের হয়ে ছাত্রলীগের ক্যাডার হিসেবে পুলিশে প্রশাসনে থেকে কাজ করে গেছে, এদেরকে এখন বিভিন্ন জায়গায় ছাঁটাই না করে এদেরকে জেলাগুলোতে, অর্থাৎ ঢাকা ফাঁকা করে দিয়ে এদেরকে আপনি জেলায় দিয়ে দিলেন। আমার নিজের জেলা নেত্রকোনা, আমি সেখানেও দেখেছি যারা ডিএমপিতে ছিল আওয়ামী লীগের সময়, এদেরকে এখন মানে ডিমোশন দিয়ে জাস্ট মানে জেলাগুলোতে পাঠাচ্ছেন। জেলায় গেলেই কি সেই সরকারের কাজ করবে? বর্তমান সরকারের যে দীর্ঘদিন আওয়ামী লীগকে সার্ভ করে আসছে, সে জেলায় হোক, আপনি তাকে খাগড়াছড়ি পাঠান, আপনি তাকে যেখানেই পাঠান, সে কিন্তু তার আগের যে মতাদর্শ, সেই মতাদর্শকে সে সার্ভ করবে। এবং যারা এই হাদির উপর গুলিকারী ফয়সালকে যারা সেভ এক্সিট দিয়েছে, এখানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রশাসনের সুস্পষ্ট হাত ছিল। নয়তো আপনি বর্ডার পার হয়ে যাওয়া, এখানে বিজিবি ছিল না? বাংলাদেশের প্রতিটা লাইনেই তো বিজিবি আছে, তাহলে এরা পালিয়ে গেল কিভাবে? সব জায়গাতেই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পালিয়েছে, ফয়সালও একই প্রক্রিয়ায় পালিয়েছে। এবং আগামী দিনেও আলাউদ্দিন ভাই হোক, বা আমি হাসান আল মামুন হই, নুরুল হক নূর হই, কিংবা নাহিদ ইসলাম হই, কিংবা যে কেউ হোক, আমাদেরকে গুলি করে ঠিক একইভাবে সেভ এক্সিট নিতে পারবে। সেই প্রশাসনিক ব্যবস্থা বর্তমান বাংলাদেশে আছে। এবং এই জন্যই আমি শঙ্কিত যে বর্তমানে যে প্রশাসনিক সেট আছে, এই সেট আপে যদি আপনি নির্বাচনটা করতে চান, তাহলে যারা আওয়ামী লীগের মদতপুষ্ট ছিল, মানে আপনি যাই বলেন যে আওয়ামী লীগের সাথে ছিল, তারা যে কোনোভাবে এই নির্বাচনকে বানচাল করতে পারে। এবং এই নির্বাচনে সুস্পষ্টভাবে প্রতিপক্ষ হিসেবে জামাতে ইসলাম আদর্শ একদিকে আছে, বিএনপির সাথে তার যুগবদ্ধ আন্দোলনে অনেকেই আছে, এনসিপি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই, আমরা গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি যে আসলে আমরা কিভাবে নির্বাচনটা করব। তো এই যে একটা ক্ল্যাশ, এটা আপনি আওয়ামী লীগের যারা আছে এরাই তৈরি করে দিবে। এই জন্যই আমি প্রথমেই বলেছি যে এই নির্বাচন এমনও হতে পারে একটি গৃহযুদ্ধের দিকে যেতে পারে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। আগের অংশে হাসান আল মামুন যে কথাগুলো বলছিলেন, সেখান থেকে যদি আমরা যাই অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে, সেটি হচ্ছে তিনি পরিস্থিতির কথাও বলছিলেন এবং একটি শঙ্কার কথা বলেছেন, সেটি হচ্ছে যে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়ে যেতে পারে, এবং সেখানে তিনি বলছেন যে জামায়াত বাধা দিতে পারে ভোটারদেরকে। কি বলবেন? দেখুন, এটি ওনার নিজস্ব পর্যবেক্ষণ হতে পারে, এর সাথে আমরা একমত নই। বিশেষ করে নির্বাচনে গৃহযুদ্ধ এটা আমরা মনে করছি না। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, সরকার চাচ্ছেন, যুদ্ধ লাগাবে কে? যদি আমরা সবাই মাঠে সক্রিয় থাকি, আমরা মনে করি কোনো অপশক্তির পক্ষে দেশকে গৃহযুদ্ধ লাগানো সম্ভব নয়। দেখুন, যারা আমরা এখানে শোতে কথা বলি, আমরা এক একটা দল থেকে আমরা প্রতিনিধিত্ব করি। দেশ ইতিমধ্যে নির্বাচনী তফসিল হয়ে গেছে। এক সময় ধারণা ছিল নির্বাচন হবে কি হবে না। এখনও যদি আমরা নেতিবাচক কথাগুলোকে সামনে নিয়ে আসি, হ্যাঁ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আমরা কথা বলতে পারবো, কিন্তু দেশে ভোটের উপস্থিতি কম হবে, এটার ধারণা কীভাবে পেলেন? আমরা মনে করি এবারের আমরা যেই যাই বলি না কেন, মানুষ 15 বা 3 বার ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার অবশ্যই ভোটের উপস্থিতি বেশি হবে। দ্বিতীয়, জামাত ইসলামী কোনো অভিযোগ আছে ইতিপূর্বে আমরা ভোটার বাধা দিয়েছি? এটি হলো একটা অনুমান নির্ভর কথা। আমরা জামাত ইসলামী ভোটের পক্ষে, আমরা 1-1.5 বছর থেকে সবাই মাঠে সক্রিয় ভূমিকা রাখছি। আমাদের
সবগুলো আসনে প্রার্থী ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা প্রতিদিনই আমরা মাঠে আছি। আমরা কোন কারণে আমরা ভোটে বাধা দিব, এটা কোনো যুক্তিতে আসলে মিলে না। উনি স্পেসিফিক বলুক উনি কোনো প্রমাণ পেয়েছেন কিনা জামাতের কাজের মধ্যে দিয়ে। দেখুন এখন নতুন বাংলাদেশ, নেতিবাচক বক্তব্য শুনেছি, সেখানে বলা হয়েছে জামাতে ইসলামকে ভোট না স্পেসিফিক করতে দিলে চাচ্ছেন কিনা? কেউ ঘরে ফিরে যেতে পারবে না। এগুলো কে বলেছেন? কোন নেতা বলেছেন? জামাতে ইসলামের নাম একজন বলুন। ক্যান্ডিডেট নাম মিডিয়াতে বলুন। বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যটি দেখেছি এবং তিনি বলেছেন জামাতে ইসলামকে ভোট না দিলে কেউ ঘরে ফিরে যেতে পারবে না। শুনেন, এই জাতীয় বক্তব্য এটা তথ্য প্রমাণ থাকতে হবে। এখন ইদানিং কালে এই বক্তব্যটা আপনি শুনেন না? আমি বলি না, আমি আপনি শুনি শুনেন নাই? এবার ইদানিং কিছু কিছু ফেক আইডি বের হচ্ছে, দিয়ে কোনো একটা পত্রিকা দিয়ে দেয়। এটা নিয়ে আমাদের নেতারাও কিন্তু কথা বলেন। জামাত ইসলামী যেখানে টপ টু বটম আমরা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি, সেখানে কোথায় কোন নেতা আদৌ বলেছেন কিনা সেটাকে নিয়ে এসে টক শোতে আলোচনার করাটা, এটা আমার কাছে আসলে রাজনৈতিক খুব পজিটিভ স্ট্যান্ড মনে হচ্ছে না। দেখুন, আমি যদি এখানে বলি আমরা হেল্প করব, বা আমরা বলি যদি এবার কেউ সন্ত্রাস করতে চায় আমরা মোকাবেলা করব। বাংলাদেশে বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন দল যারা কালো টাকার মালিক, যাদের পেশি শক্তি আছে, যাদের দলে সন্ত্রাসী মাস্তান থাকে, তারাই চেষ্টা করে জনগণের ম্যান্ডেটকে ভিন্ন দিকে নেওয়ার জন্য ভোট কেন্দ্র দখল করার। আমার কাছে ইতিমধ্যে আমি একজন নমিনি, এমন কোন দল এবার আছে এই নির্বাচনে? শুনে আমরা দেখব, আমরা কিন্তু খবর পাচ্ছি তো। মানে আছে কিনা এই আমি নির্বাচনে? বলি, আছে কিনা আমি এমন এখানে কোনো দল? কারণ আমি ইন্ডিকেট করব না। আমরা মনে করি সব দলই এখন তার নতুন বাংলাদেশে ধারণ করবেন। আমরা চিন্তাও করতে পারি না যে এবারের নির্বাচনে কোনো দল ভোট কেন্দ্র দখল করবেন, কিন্তু আলোচনা চলছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন এবারে নির্বাচন যিনি বলেছেন আমাদের ভাই মামুন ভাই, স্টিয়ারিং পজিশনে বিএনপি আছে বলতে পারেন, কিন্তু জনগণ কিন্তু ভিন্নটা ভাবতেছে। কি ভাবছেন? স্টিয়ারিং পজিশনে আছে হলো দখলবাজির ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে, লুটপাটের ক্ষেত্রে, আর জনগণের হয়ে স্টিয়ারিং পজিশন হোল্ড করছে হলো জামাতের 8 দল। এখন পর্যন্ত জনগণকে ধারণ করে জনগণকে নেতৃত্ব দেওয়ার যে পজিটিভ রাজনীতি, এটা কিন্তু আমরা জনগণের সাথে এই যে কানেকশনটা, এই কানেকশনটা আপনারা এত দ্রুত সময় কিভাবে করতে পারলেন? আপনাদের এর আগের যে নির্বাচনী ইতিহাস, সেই ইতিহাসে তো আপনারা সর্বোচ্চ বোধহয় 18 কি 19টা আসনে জয়লাভ করতে পেরেছিলেন। এটা হচ্ছে আমরা যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবকে আমরা ধারণ করি এবং এই বিপ্লবকে তো সব দলই ধারণ করে। শুনেন, জনগণ এবং যুব সমাজ, তরুণ সমাজ যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করে, জামাত ইসলামী সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা এক্সাম্পল। আপনি দেখুন, এত মনোনয়ন আমাদের হয়েছে, কোথাও কি আমাদের কোনো বিদ্রোহ হয়েছে রাস্তায় এসে? আমরা তো খেয়াল করলাম এই পর্যন্ত কোনো একটা বড় দলের প্রায় 200 মানুষ মারা গেছে। সেখানে 200 মানুষ যেখানে আভ্যন্তরীণ দলালিতে মারা গেল, যেখানে বহিষ্কার হয়েছে ধরেন প্রায় 8000-এর মতো সেখানে মানে দলের নেতাকর্মী। তো সেই দল যদি তার আগের অবস্থান পরিবর্তন করতে না পারে, দেখুন আমরা মিডিয়া যা কথা বলি আপনি কান পেতে শুনুন, পাড়া মহল্লে কি হচ্ছে, হাট গাট বাজার এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাঁদাবাজি হচ্ছে না। আমরা মিডিয়া বলছি না কেন? বড় দল তাদের সুনাম ক্ষুণ্ণ হবে। মানুষের মধ্যে এখন ব্যাপক ধরনের মানে বিক্ষুব্ধ হয়ে পড়েছে। কই জামাত কোথাও চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, আমরা সন্ত্রাসী করেছি? তাহলে আপনি মানে কেন আপনারা এগুলো করেননি, এই জন্য আপনাদের সঙ্গে বাই ডিফল্ট জনগণের কানেকশন ভালো হয়ে গেছে, এমনটা বলছেন? দেখুন, তার একটা প্রমাণটা পেয়েছি না আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনি প্রমাণ পেয়েছেন না? এত আচ্ছা, narrative ওটার সাথে দেখানো এটাকে হয়েছে। অবশ্য মেলানোর অবশ্যই কোনো সুযোগ সম্ভব। নেই। আমরা একটু বাংলাদেশের মানুষ- আমরা বিএনপির কাছে আসতে বাংলাদেশের চাই। মানুষ বেশ পজিটিভ কিছু বলেই তো এখন অভিযোগের তারা কথা আমাদের তিনি পক্ষে বলেছেন, সমর্থন দিয়ে আপনি যাচ্ছে। যদি এগুলোর উত্তর দেন। আমি আসলে হাসবো না কাঁদবো আর কি। আমি আসলে এই অবস্থায় আছি, কারণ এটা উনি যেটা বলছেন, উনি তো অনেক মানে আমার বয়সও ছোট, আমার মনে হয় রাজনীতিতেও দুঃখিত। অনেক ছোট। অবশ্যই হ্যাঁ, ওনারে বললে বলবেন আমার জন্ম হয় নাই। হ্যাঁ, তো জামাতকে তো ওনার থেকে বেশি আমি দেখছি। জামাত কোন দিন কোন কথায় স্টিক থাকছে, কোন দিন কখন? এইবারের কথাই বলেন, ওই গণভোট একদিনে হইলে ওনারা দেশ করে ফেলবে। গণভোট আগে না হইলে ইলেকশন হইতে দিবে না। এখন ইলেকশন কিন্তু ঘোষণা হয়ে গেছে। আর বিএনপি যদি না থাকতো এই দেশে জামাতের কোনো অস্তিত্ব থাকতো নাকি?
যারা এরা হলো অকৃতজ্ঞ একটি রাজনৈতিক দল, তো ওনাদের সম্পর্কে কি বলবো, বেশি ওনারা হলো স্বর্ণলতা গাছ, অন্যের ঘাড়ে না চাপতে পারলে ওনারা কোনো দিনই হয় না। এখন মনে করতেছে যে ওনারা মই কি হনুরে, ইলেকশন আসলেই সেটা ওনারা এই তথ্য দেয়, এই তথ্য দেয়। কদিন আগে তো জরিপ হয়েছে, প্রথম আলো একটা জরিপ দিছে না, তো সেইখানে ওনাদেরকে কত নম্বরে নিয়ে গেছে, কি করছে, বিশ্বাসই করলাম না। আর জামাত ইসলাম, বিএনপি বড় দলের বড় ফোড়া থাকে, এটাই তো স্বাভাবিক। বড় দলের মানে বিএনপির যদি আপনি 1% ধরেন, তো জামাতের তো মানে 50%-এর সমান হয়ে যাবে। তো কাজে বিএনপির ভিতরে কিছু হইলে এক্সপেল করছে জামাত, ওনারা বলে কিছু করে। আমি তো দেখলাম চিটাগাঙে পুলিশ গিয়া জামাতের লোকের এখানে অস্ত্র ধরলো, জামাতের বাড়িতে গিয়ে, দেখছেন তো বোধহয় রাজশাহী ইউনিভার্সিটির শিবিরের অস্ত্র ভান্ডার দেখছেন তো। তো সন্ত্রাস তো ওনারা এটা করবেন আগেই তো। আর বিএনপি কোথায় করছে দেখান। বিএনপি এই যাবৎকাল বিএনপি যে ধৈর্য ধারণ করে গত 20টি বছর, স্পেশালি লাস্ট 16 ইয়ার্স, বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে, সেখানে কি আর কেউ বিএনপির নেতা নেত্রী তারেক রহমান, খালেদা জিয়া, এই পরিবার কি পরিমাণ নির্যাতিত হয়েছে, আর কোনো দলকে এটার উদাহরণ দেখাইতে পারবে? বিএনপি নিয়ে কথা বলার আগে দয়া কইরা এই ধরনের কথা বললে, আতিক সাহেব একটু কুলি টুলি করে নিয়েন, আপনারা তো মানে নামাজ রোজা পড়েন, বিএনপির নামে কথা বলতে হলে আপনাদের অন্তত বাস্তব কথাটা তো বলতে না, আপনাদের অন্তত কুলি করে নেওয়া উচিত। কারণ এই বিএনপি না থাকলে জামাত থাকতো না। বিএনপির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল এই জামাতকে তার অংশীদার করা, এটাই ছিল বিএনপির রাজনৈতিক জীবনের বড় ভুল। সেই ভুলের জন্যই আজকে এই কথা বলতে দুঃসাহস দেখাচ্ছেন। এটা কি আপনি ব্যক্তিগতভাবে বলছেন নাকি এটা দলীয় অবস্থান? হ্যাঁ, এটা কি ব্যক্তিগতভাবে বলছেন না দলীয় মন্তব্য? কোনটা? এই যে যেটা বললেন রাজনৈতিক ভুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেখছেন না, উনি কি বলছেন? তো এটা দলের, আমি তো দলের বাইরে বলবো না। আমি দলের বাইরে বলবো কেন? এটা আমাদের দলের কথা, দলের কথা। আমি তো জোর দিয়ে বললাম আর কি। তো এখানে কথাটা হচ্ছে, দেখেন, আমি জামাত ইসলামের আমি দ্বিচারিতা সবসময় ছিল, এখনো আছে। এই কালকে না পরশু 16ই ডিসেম্বর উপলক্ষে তাদের স্টেটমেন্ট দেখলাম, দেখে দেখে হাসবো না কানবো। কারণ স্টেটমেন্টে বলছে যে পাকিস্তানের শোষণ ছিল, হ্যাঁ, যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ভোট দিতে দেয় না, এই জন্যই যুদ্ধ হয়েছে। তো ওনাদের অবস্থান কি ছিল তখন, ওইটা কিন্তু বলেননি। ওনাদের অবস্থানটা কি ছিল? তারপরে তারা আওয়ামী লীগকে সমালোচনা করার অধিকার জামাত ইসলামের নাই। এটা আমরা করব, আমরা মুক্তিযুদ্ধ করছি, আমরা এদের স্বাধীন করছি। হ্যাঁ, আওয়ামী লীগ অন্যায় করছে, আমরা সমালোচনা করব। জামাত ইসলামের কোনো অধিকার নেই, কারণ তারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তারা হত্যার সাথে জড়িত, তারা সবগুলোর সাথে জড়িত। তারা 71 সালে মন্ত্রী পরিষদে তারা ছিল। দায়িত্ব তাদের উপরে যায়, আমাদের উপরে তো যায় না। তো কাজেই এই বিচারিতা করে তো লাভ নাই ভাই। রাজনীতি করেন, সুন্দরভাবে করেন। আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতেছেন, এটা তো আপনাদের সৌভাগ্য। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ। আতাউর রহমান ঢালি, আপনার উত্তরটা আমরা পেয়েছি। আমরা সংক্ষেপে যদি আপনার কাছ থেকে, উনি এখন যা বললেন তার কোনো জবাব আছে কিনা আপনার কাছে, সংক্ষেপে দিবেন। আমাদের সঙ্গে আরো দুজন আছে, আমরা এখন যে বয়ান দিয়েছে আওয়ামী লীগ, একই বয়ানে এখন বিএনপি আছে, কোনো ডিফারেন্স নাই। মানে আওয়ামী লীগ এবং আমরা বলি যে বয়ানে ওনারা রেজাল্টও পেয়ে যাবেন, টাইম মিলছে। যে কথাগুলো আওয়ামী লীগ বলতে এখন ওনারা বলছেন। যদি আমি কোশ্চেন করতে চাই, অকৃতজ্ঞ কারা? 1991 সালে জামাতে নিঃশর্ত সমর্থন নিয়ে যারা ক্ষমতায় এসেছেন তারা অকৃতজ্ঞ নন। 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করে বিএনপি ক্ষমতায় এসেছেন জামাতের ভোটে, অকৃতজ্ঞ কে বলুন? আমরা তো মনে করি যে ওনারা যা বলেন, এবং বিগত সময়ে আমাদের নেতারা শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমাদের 500 নেতাকর্মীরা শহীদ হয়েছেন। শুনেন, বিগত আমাদের অপরাধ জানেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বিগত 15 বছর এমন দল একটা পেয়েছি,
যারা ছিল ড্রাইভিং সিটে তাদের কোনো সক্ষমতা ছিল না। এই বাংলাদেশকে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী কায়েম করা আয়নাগর সুযোগ পেয়েছে কেন? এটা দুর্বল আমরা একটা নেতা পেয়েছিলাম, দুর্বল বিরোধী দল যারা থাকতেন ড্রাইভিং সিটে, কিন্তু গাড়িটাকে ড্রাইভ করে গন্তব্য পৌঁছানোর আগেই রণেবঙ্গ দিতেন। সুতরাং এটি বলা যাবে কথার কথায়, আমরা মনে করি আমরা এই দেশকে ধারণ করে আমরা আছি। এবং রাবিতে যে অস্ত্র বলছেন এটাও ন্যারেটিভ, শিবির অস্ত্র আছে কোথায়, এগুলো মিডিয়ার যে মানে বিভ্রান্তিকর নিউজগুলোকে নিয়ে যদি এখন এই প্রজন্মের কাছে উপস্থাপন করা হয়, এটি আসলে মানুষ কখনো বিশ্বাস করতে চায় না। আমরা নতুন বাংলাদেশ চাই, মানুষ এখন দেখতে চায় আপনার দেশ নিয়ে আপনার কি ভাবনা আছে। আমরা দেখি নাই বিগত 15-16 মাসে নতুন কোন রাজনৈতিক বাংলাদেশে স্বীকার করেন না, আবার বাংলাদেশ নতুন আর পুরান কি? এই কথাগুলো আওয়ামী লীগ বলতো, না, না, অলরেডি আওয়ামী লীগ নতুন আর পুরান কি? বাংলাদেশ আগে স্বীকার করেন, বলেছে, ওনারা আবার সংস্কারও চায় না। জি, আপনাদের বক্তব্যটা পেয়েছি। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই। সবশেষ আপনি যেটা বলছিলেন ঐক্যের কথা, এই যে এখন আমরা যে আলোচনায় আসলাম, ঐক্যের কোন জায়গায় আছি আমরা এখন? এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমার মনে হয় এখানে এককভাবে কাউকে দোষারোপ করা যাবে না। এটা এমন নয় যে বাংলাদেশে বিএনপি চাঁদাবাজির উদ্ভাবন করেছে। ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ হত্যাকাণ্ড, খুন, জুলুম, তারপর যে কোনো নিরপরাধ মানুষকে, যে কোনো স্বাভাবিক ভয়েসকে দমন এত তৎপর ছিল যে তখনকার আসলে যারা চাঁদাবাজিতে যুক্ত ছিল এখনকার মতোই, এখন যে অবস্থায় আছে মূলত যেটা আমরা বারবার বলি হাত বদল ঘটেছে। অবশ্যই এটা দায় নিতে হবে যাদের হাতে এই পরিবর্তনটা ঘটেছে তাদেরকেই। কিন্তু একই সাথে এটা সত্য যে আসলে চাঁদাবাজি আগেও ছিল, চাঁদাবাজি এখন হয়তোবা যারা আসলে ওই বলে যে লাইনম্যানের পরিবর্তন নাই, জমা যার কাছে দিত সেই জায়গার পরিবর্তন ঘটেছে। কিন্তু এইটা আসলে একেবারে আপনার রাজনৈতিক বড় বিভাজনের জায়গা তৈরি করে নেওয়াটা আসলে আমাদের জন্য এটা মনে হয় যে একটু জাতীয়ভাবে এটা আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আমাদেরকে কাজ করতে হবে কিভাবে, যেমন চাঁদাবাজির একটা অর্থনীতি আছে। হ্যাঁ, আপনার বিভিন্নভাবে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান হলো ইনফরমাল। হ্যাঁ, ফর্মাল গভর্নমেন্ট সেখান থেকে গিয়ে রেভিনিউ কালেক্ট করতে পারে না, পারার কারণে দেখা যায় যে ব্যবসায়ী টাকা দিচ্ছে ঠিকই, টাকাটা আসলে গভর্নমেন্টের কোষাগারে যাচ্ছে না, যাচ্ছে আসলে কি ওখানকার লোকাল যেই যারা আসলে চাঁদাটা কালেক্ট করে, এখানকার যারা পুলিশ স্টেশন আছে, পাশাপাশি আপনার পুরো যেই রাষ্ট্র এখানে তো কিংবা এনবিআর বলেন যারা রাষ্ট্রের যে কর্তৃপক্ষ এই রেভিনিউ কালেক্ট করতে পারত তাদেরও কিন্তু একটা মৌন সমর্থন থাকে। আমরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রকে সেইভাবে পরিবর্তন করার জন্য কোনো পলিসি নিয়ে না আসি, তাহলে আপনি চাঁদাবাজির হাত বদল করে অথবা আপনি শুধুমাত্র ধর্মীয় রাষ্ট্র বাস্তবায়ন করা অথবা নিজেরা সুশাসন দেবেন সেটা বলেই কিন্তু এই চাঁদাবাজির মতো সংস্কৃতিকেও কিন্তু আপনার অপসারণ করতে পারবেন না। সো আমার যে জায়গাটা হলো যে হ্যাঁ, এখানে অবশ্যই আমাদের সুশাসন লাগবে। আর একটা বিষয় হলো যে এই 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষদের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে, বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে পরিবর্তন ঘটেছে। কিন্তু এই পরিবর্তনটাই যে আপনার যেটা আতিক ভাই বললেন জামাত ইসলামী একমাত্র ধারণ করেছে বলে জনগণ তাদের দিকে ঝুঁকে পড়েছে, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। জামাত ইসলামকে এটাও বুঝতে হবে, যে কোনো সময় আপনার যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অনুকূলে আপনার জনগণকে অথবা জনমতকে নিয়ে আসা যায়, কিন্তু এইটাকে সাস্টেন করার জন্য কিন্তু আপনার যথাযথ নাগরিক বান্ধব এবং যে কোনো জাতির যে কোনো রাষ্ট্রের জনগণ যেটা চায়, জনগণের জীবন মান, জনগণের জীবন আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করে এরকম পলিসি লাগবে। আমরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বড় দুইটি রাজনৈতিক দলের কাছ থেকেই দুই ধরনের আপনার বার্তায় দেখতে পাচ্ছি, দূরত্ব দেখতে পাচ্ছি। সো আপনি যে জাতীয় ঐক্যের কথাটা বললেন, আমার মনে হয় যে এখানে যাদের সাথে আপনারা দীর্ঘদিন বিশেষ করে এই বিপদের সময় একে অপরের হাত ছাড়েন নাই, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে, বিএনপিকে বিভিন্নভাবে প্ররোচিত করা হয়েছিল জামাতের সঙ্গ ত্যাগ করার জন্য, বিএনপি সেটা করে নাই। এখন আজকে যখন আপনারা বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পর একেবারেই মুখোমুখি অবস্থান অন্তত কাম্য নয়। আপনাকে ধন্যবাদ। হাসান আল মামুনের কাছে যেতে চাই। প্রশ্ন একটাই, ঠিক যেটা বলছিলাম যে ঐক্যের কোন জায়গাটাতে আমরা আছি এবং সমাধানটা কোন পথে যেতে পারে, সময় আবার আমাদের কম নির্বাচনের আগে। নির্বাচনের আগে সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না। আমি যদি একদম শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের পর আলাউদ্দিন ভাই যে কথাটি বলেছেন যে শুরুতেই
আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটা কিন্তু ছাত্র জনতার মানে অভ্যুত্থান, কিন্তু লিডিং এ কিন্তু ছিল শিক্ষার্থীরা। ভাই জামাত ইসলামের যে ভাই বলেছেন অবশ্যই। যে আমরা এমন একটা স্টিয়ারিং এ দীর্ঘদিন ছিলাম যে আসলে ওই স্টিয়ারিংটা আসলে ঠিকমতো কাজ করতে পারে নাই। এই যে গণ অভ্যুত্থান হয়েছে 24 সালে, এটার সূত্রপাত কিন্তু 18 সালে। আলাউদ্দিন ভাই সুস্পষ্ট জানেন 18 সালের কোটা আন্দোলন সফল হওয়ার ফলেই কিন্তু 24-এ এসে গণ অভ্যুত্থান হলো। এই ঐক্যের প্রক্রিয়াটা আসলে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে শুরুতে ঐক্যটা এক হলো জামাতে ইসলাম এই গণ অভ্যুত্থানটাকে তারা ক্যাশ করার চেষ্টা করেছে, যে কথাটি ভাই বললেন যে এটি নিজেদের সম্পত্তি হিসেবে অনেক সময় বলার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে এনসিপিও অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করেছেন, আমি বলবো না যে তারা বলার চেষ্টা করেন নাই। কিন্তু জামাতে ইসলাম এবং বিএনপির ভিতরে যে আসলে ঐক্যের ফাটলটা ধরেছে সেটি মূলত ক্ষমতা কেন্দ্রিক এবং বিশেষ করে সচিবালয় কেন্দ্রিক। আপনি খোঁজ দিবেন একদম বিস্তারিত জানতে পারবেন যে আসলে এই প্রশাসনে সচিবালয় কারা দখল করেছিল, বিশ্ববিদ্যালয়গুলো কারা দখল করেছিল। এই বাগবাটোয়ারার যে প্রশাসনের বাগবাটোয়ারা, এটা থেকেই মূলত মূল দূরত্বটা তৈরি হয়েছে জামাতে ইসলাম এবং বিএনপির মাঝে। এর বাইরে কোনো দূরত্ব ছিল না। আমি জেনে বুঝে একদম তথ্য প্রমাণ সহ আপনাকে বলছি যে এটাই ছিল অনৈক্যের মূল, এবং পরবর্তী সময় এটা ব্ল্যান্ডার হয়। এবং বর্তমানে যে সাইবার বুলিং এর কথা বলছেন আলাউদ্দিন ভাই, যে আজকে এনসিপির একজন আত্মহত্যা করেছে বলে মিডিয়াতে এসেছে, আমরা জানি না সঠিক তথ্যটা, কিন্তু আমি এখানে এই সেটে দাঁড়িয়ে বলছি যে আমি হাসান আল মামুন, এই যে কোটা আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে, আজকে মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারছে। 18 সালে আমি এটার প্রধান ছিলাম, আমি আহ্বায়ক ছিলাম। আমাকেও শিবিরের কর্মীরা আমার মাকেও দর্শনের মতো হুমকি দিয়েছে। মানে এই ধরনের অভিযোগও আমার এখন পর্যন্ত স্টিল নাও আমার মেসেঞ্জারে সেই মেসেজগুলো এখন পর্যন্ত আছে। তার মানে আমার মানে এটা একটা আক্ষেপের জায়গা যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের ফেসিবাদকে বিদায় করলাম। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে বিনির্মাণ করব, কিন্তু সামান্য বিরোধের কারণে আপনি আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে মারার চেষ্টা করছেন, সাইবার বুলিং করছেন। তার মানে আপনি আসলে কি চান? এই যে অনৈক্যটা, এই অনৈক্য আসলে আমি এই জন্যই বলছি, বাইরে হতো যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন। আওয়ামী লীগ কি গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় নাই? আপনার কি মনে হয় না যে 5ই আগস্ট পরবর্তী এই যে 1.5 মাস এই আন্দোলন, এটা একটা গৃহযুদ্ধ হয় নাই? এটা একটা গৃহযুদ্ধ ছিল। যারা আমরা মাঠে ছিলাম আমরা দেখেছি যে নিরস্ত্র মানুষকে কিভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে। এটি গৃহযুদ্ধ ছিল না? অবভিয়াসলি এটা একটা গৃহযুদ্ধ ছিল। রাষ্ট্র শেখ হাসিনা বনাম এই দেশের জনগণ, এটা একটা গৃহযুদ্ধ ছিল, 100% গৃহযুদ্ধ। আমি এটাই এই অর্থেই বোঝাচ্ছি যে আমরা যদি এই ধরনের কোনো ক্লেশে চলে যাই, যে ক্লেশে আমাদের বিপুল পরিমাণ প্রাণঘাতী ঘটে, অনৈক্য তৈরি হয়, তাহলে সেটিও কিন্তু গৃহযুদ্ধ। আমি শেষ করছি এই কথাটি বলে 10 সেকেন্ড, যে আমরা যে অনৈক্যের বীজ বপন করেছি, আগামী দিনে যদি আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন না করতে পারি এবং জনগণকে সেটি না দেখাতে পারি, এবং পেশি শক্তির রাজনীতি যদি আমরা আগামী দিনে বাংলাদেশে আবার সে কায়েম করতে চাই শেখ হাসিনার মতো, তাহলে যারাই করবে তাদেরও পরিণতি শেখ হাসিনার মতোই হবে। জি, আপনাকে ধন্যবাদ হাসান আল মামুন, এবং একই সঙ্গে আপনাদের সবাইকেই ধন্যবাদ। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে আগামী রোববার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।